তোমাকে যদি প্রশ্ন করি 200 থেকে 400 পর্যন্ত কতগুলি শূন্য আছে, তুমি উত্তর দেবে 42টি। আবার যদি বলি 200 থেকে 500 পর্যন্ত কতগুলি আছে, 62টি। আবার যদি বলি 200 থেকে 300 পর্যন্ত কতগুলি আছে, বলবে 22টি। কিন্তু তুমি কখনোই বলবে না 200 থেকে 300 যদি 22 হয়, তাহলে 200 থেকে 400 পর্যন্ত তার দ্বিগুণ 44টি আছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আমরা আছি। তো আজকে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারের উপর আলোচনা করব। আমরা আগের ক্লাসে সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারের 1 থেকে 25 দাগ পর্যন্ত সমস্যাগুলির সমাধান করেছিলাম, আর আজ আমরা করব 26 দাগ থেকে। চলো আমরা ক্রমশ 26 দাগ থেকে অঙ্কগুলোকে হোয়াইট বোর্ডে দেখে নেব। 26 দাগের সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে 19 দিয়ে ভাগ করেছি একের পরে 4টে শূন্যকে। একের পরে 4টে শূন্য হলে তাকে বলা হয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রশ্নটা কি ছিল? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য? তো 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি রয়েছে সেটা কি 19 দ্বারা বিভাজ্য? যদি সেটা বিভাজ্য হয় তাহলে বলে দেবো যে হ্যাঁ, একের পরে 4টে শূন্য। আর যদি সেটা বিভাজ্য না হয় তাহলে কি করব? তাহলে আসো আমরা বোর্ডে দেখে নিই যে যদি বলা হয় 19 দ্বারা বিভাজ্য, তাহলে 19 দিয়ে ভাগ করব 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি। তো সেই ক্ষুদ্রতম সংখ্যাকে খোঁজার আগে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটি আমরা জানি তাকে ভাগ করব 19 দিয়ে। 19 দিয়ে ভাগ করতে গিয়ে দেখলাম 6 অবশিষ্ট রয়েছে। এবার দেখো, এই যে 19 দিয়ে ভাগ করতে গিয়ে 6 অবশিষ্ট রয়েছে, এই 6টাকে যদি এই সংখ্যা থেকে বিয়োগ করে দিই তাহলে তো বিভাজ্য হয়ে যাবে। কিন্তু এই সংখ্যা থেকে 6 বিয়োগ করলে সেটা 5 অঙ্কের সংখ্যা থাকে না, সেটা 4 অঙ্কের সংখ্যায় চলে আসে। কারণটা কি? তার কারণ হচ্ছে এর থেকে 1 কমলেও সেটা কিন্তু 4 অঙ্কের সংখ্যায় চলে যাবে, কারণ এটা 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। এইবার তাহলে এই যে 6 আমার হাতে বাড়তি রয়ে গেছে, 19 দিয়ে ভাগ করছি, ভাগফল হলো 526। এবার 526 তম গুণিতক যেটা, সেটা 5 অঙ্কের সংখ্যা থেকে কম, 4 অঙ্কের সংখ্যা, সেটা 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে আমার হাতে 6 রয়েছে, এরপরে 19-এর পরবর্তী গুণিতকে পৌঁছাবো। তাহলে পরবর্তী গুণিতকে পৌঁছাতে গেলে আমাকে আরো 13 ঘর পর্যন্ত এগিয়ে যেতে হবে। সেই কারণে 19-এর থেকে 6কে বিয়োগ করলাম, কত পেলাম? 13। এই 13টা কেন আসলো না বুঝে অনেকে অনেক সময় এইভাবে অঙ্কটা করে যায় যে 19 থেকে 6 বিয়োগ করব, 13 হবে, এই 13কে এর সাথে যোগ করব। এই জায়গাটা আমাদের একটু বুঝে নিতে হবে, জাস্ট একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। কি আছে যে আমি 19 দিয়ে ভাগ করছি, আমার হাতে 6 অবশিষ্ট রইল, এরপরে আরো কত যোগ করলে আর একটা 19 পাবো। আর একটা 19 যদি আমি পাই তবে 19 দিয়ে আর একবার আমি তাকে ভাগ করতে পারতাম। তাহলে 19-এর 527তম যে গুণিতকটি, সেই গুণিতকে পৌঁছে যেতে পারতাম। আর সেই গুণিতকটি কত? তাহলে এই যে আমার হাতে 6 ছিল, আরো 13 যোগ করতে হবে, অর্থাৎ এর সঙ্গে আরো 13 যোগ করে দিতে হবে। 13 যোগ করলে পাবো এইটা। তাহলে 10013, এইটা যেটা পেলাম এইটা হচ্ছে 19 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। 19 দ্বারা বিভাজ্য বলতে একে যদি 19 দিয়ে ভাগ করি তাহলে 527 আসবে আমার ভাগফল, অর্থাৎ 19-এর 527তম গুণিতক এটা। এবার দেখো 526তম যে গুণিতকটা ছিল সেটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা ছিল, আর তার ঠিক পরের গুণিতক যেটা 527 নম্বর। তো 27 নম্বরে যখনই ঢুকলাম তখনই 5 অঙ্কের সংখ্যায় ঢুকে গেলাম, অর্থাৎ 5 অঙ্কের প্রথম সংখ্যাটি, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটি, এইটাই হচ্ছে 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি, যেটাকে 19 দিয়ে ভাগ করা যায়। 27 দাগের সমস্যাটি আমরা দেখবো এবার। 27-এ আছে এই যে একটা বড় সংখ্যা, এই সংখ্যাটির মধ্যে দুটো 5 আছে, সেই দুটো 5-এর স্থানীয় মানগুলির সমষ্টি কত? তাহলে স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয়? এই যে একটা 5 পেলাম, এই 5কে আমরা নিচে লিখব, তারপরে ডান পাশে 1, 2, 3, 4টে অঙ্ক রয়েছে, 4টে শূন্য বসিয়ে দেব। এটাই হচ্ছে এই 5-এর স্থানীয় মান। ঠিক সেইভাবে আমরা চলে আসব এই 5-এর স্থানীয় মান কত, এই 5কে নিচে বসাবো, তারপরে একটা অঙ্ক আছে, একটা শূন্য বসাবো।
অর্থাৎ দুটো পাঁচের স্থানীয় মানকে আমরা আলাদা আলাদাভাবে নির্ণয় করে নেব, তারপরে তাদের যোগ করে দেব। যোগ করলে একদম সহজেই আমরা উত্তরে পৌঁছে যেতে পারবো। এরপরে আর একটা প্রশ্ন পরীক্ষায় তোমরা পেতে পারো, সেটা কি? সেটা হচ্ছে এই সংখ্যাতে যে দুটো পাঁচ আছে তাদের স্থানীয় মানের অন্তর কত। তাহলে স্থানীয় মান নির্ণয় করে নেব দুটোরই, করে তাদের বিয়োগ করে দেব, দিলে আমরা অন্তর পাবো। অন্তরের ক্ষেত্রে আমাকে ঠিক এইভাবেই বিয়োগ করে উত্তরে পৌঁছাতে হবে। কিন্তু সৌভাগ্যক্রমে যদি তুমি পরীক্ষার হলে পাও যে দুটো পাঁচের স্থানীয় মানের সমষ্টি কত, তাহলে তোমাকে এই ঝামেলায় আর যেতে হবে না। আজকের পর থেকে তুমি কি করবে, একদম শর্টকাট একটা মেথড রয়েছে। এই পাঁচটাকে নিচে নামিয়ে নিয়ে আসো, এই পাঁচটাকে নিচে নামিয়ে নিয়ে আসো। এবার কি করবে, এর আগের গুলোকে বাদ দিয়ে দাও, ওগুলোর ভ্যালু নেই। এটার জন্য এখানে একটা শূন্য, এটার জন্য একটা শূন্য, এটার জন্য একটা শূন্য। দেখো তো ওইখানে যোগ করে কি এটাই পেয়েছিলাম? তাহলে এক্ষেত্রে আমার সময় বাঁচলো, যোগ করার জন্য যে ভুল হওয়ার সম্ভাবনা সেটা থাকলো না। তাহলে আমি এত সহজেই অঙ্কটা করতে পারলে কেন করব না? এইভাবেই আমি করব। চলে যাব 28 দাগে। 28 দাগে কি আছে, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে তার মধ্যে মৌলিক আর যোগ সংখ্যার একটা হিসাব। প্রশ্নটা কি আছে, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি যৌগিক সংখ্যা আছে? তো আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। তাহলে 100 থেকে 25কে বিয়োগ করলে 75 হয়। 75টি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আছে। কিন্তু তোমার উত্তরটা ভুল। না, 25টা যদি মৌলিক থাকে 100 থেকে 25টা বিয়োগ করে দিলে 75টা সংখ্যা পড়ে থাকে, ওই 75টা সংখ্যা তো যৌগিক সংখ্যা হবে। তাই তো করেছি আমি 75টি, কিন্তু সেটা হঠাৎ করে 74 হলো কেন? এক বাদ, এক তো মৌলিক নয়, যৌগিকও নয়। তাহলে আমি 75টা সংখ্যা পাবো, 1 থেকে 100 পর্যন্ত 75টা সংখ্যা পাবো যারা মৌলিক সংখ্যা নয়। তাহলে তারা যৌগিক হবে। কিন্তু সেই 75টার মধ্যে এক কিন্তু যৌগিক না, তাহলে ওকে বাদ দিয়ে দাও, ও তো যৌগিক না। তাহলে 74টি যৌগিক সংখ্যা আছে। এরপরে আমরা কি করব, এক অঙ্কের মৌলিক সংখ্যা 4টে, এই এক অঙ্কের যৌগিক সংখ্যাও 4টে। এক অঙ্কের মৌলিক সংখ্যা কত? 2, 3, 5, 7। এক অঙ্কের যৌগিক সংখ্যা 4, 6, 8, 9, 4টে। এই 4, 4, 8টা হলো, আর এক মৌলিকও না যৌগিকও না। এবার চলে আসবো এক অঙ্কের মৌলিক আর যৌগিকের পরে 2 অঙ্কের মৌলিক আর যৌগিকে চলে আসবো। তাহলে 100 পর্যন্ত 25টা যদি মৌলিক সংখ্যা থাকে, তার মধ্যে এক অঙ্কের চলে গেল কয়টি? এক অঙ্কের চলে গেছে 4টে। বিয়োগ করে দাও 25 থেকে, থাকলো কটা? 21টি। এবার চলে আসব যৌগিক সংখ্যায়। দেখো, মৌলিক সংখ্যা যদি 21টি থাকে আর যৌগিক সংখ্যা তাহলে কটা? এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? 2 অঙ্কের সংখ্যা আছে মোট কয়টি? 9-এর পরে একটা শূন্যটি। 3 অঙ্কের সংখ্যা কতগুলি আছে? 9-এর পরে দুটো শূন্য। 4 অঙ্কের 9-এর পরে 3টে শূন্য। এইভাবে তাহলে 2 অঙ্কের সংখ্যা যে কটা আছে তার মধ্যে মৌলিক যদি 21টা হয়, যৌগিক কটা? এই কটার থেকে 21টা মৌলিককে বাদ দিয়ে দাও, এই যে কটা পড়ে থাকে এরা যৌগিক সংখ্যা। এরপরে আমরা আরো সমস্যা এখান থেকে গঠন করতে পারি। আমাদের বইয়ের নিশ্চিত নবোদয় নামক যে বই, সেখানে 1 থেকে 100 পর্যন্ত যে চার্ট করে দেওয়া আছে, ওই চার্টটাকে প্রতিদিন দেখতে বলেছি। রোজ যদি একবার দেখো, তুমি নিজে নিজেই এখান থেকে অঙ্ক গঠন করতে পারবে। এবার তুমি নিজে ওই চার্টটা দেখার পরে একটা অঙ্ক তৈরি করবে, করে তুমি তোমার ক্লাসে তোমার টিচারকে বলবে, স্যার বা ম্যাডাম এই অঙ্কটা কি আমার হয়েছে, একটু দেখবেন। এখান থেকে তোমার আমি HW দিয়ে দিলাম। তুমি কি করবে, একটা অঙ্ক গঠন করবে। একটা এক্সাম্পল দিয়ে দিই, তুমি বলবে স্যার অঙ্ক কিভাবে গঠন করতে আমি তো জানি না। এবার দেখো, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে তার মধ্যে যে পঞ্চম মৌলিক সংখ্যাটি রয়েছে সেটি কত? তাহলে পঞ্চমটি কত? 2, 3, 5, 7, 11। এটা একটা প্রশ্ন হতে পারে, কিন্তু সেটা সহজ প্রশ্ন হয়ে গেল। যদি তুমি এইরকম প্রশ্ন করতে যে পঞ্চম এবং সপ্তম মৌলিক সংখ্যার সমষ্টি কত, তাহলে এটা মজাদার একটা সমস্যা হতো। পঞ্চম হচ্ছে 11,
তারপরে 13, তারপরে 17, তাহলে এই 17 যোগ করে দিলাম, 28 হলো। এটা একটা দারুণ অঙ্ক হতো তোমার ক্ষেত্রে। তাহলে এইভাবে তুমি যে কোনো একটা দুটো অঙ্ক এই জায়গার মধ্যে গঠন করবে, 1 থেকে 100 এই চার্টটা দেখার পরে চিন্তা ভাবনা করে তুমি অঙ্কটা গঠন করো। চলে আসবো 29 দাগে। 29 দাগের সমস্যাটি দেখো কি বলছে। 200 থেকে 299 পর্যন্ত কতগুলি শূন্য আছে? 20টি। এইটা আমাদের মনে রাখতে হবে। এই জায়গাটায় তুমি আমার সাথে সাথে মুখস্থ করো এবং বলো 200 থেকে 299 পর্যন্ত 20টি শূন্য থাকে, 100 থেকে 199 পর্যন্ত 20টি শূন্য থাকে। আবার বলো 100 থেকে 199 20টি, 200 থেকে 299 20টি, 300 থেকে 399 20টি। কি 20টি কি শূন্য থাকে? তুমি গুনে দেখো, বিশ্বাস না হয় তারপরে তুমি আমাকে বলো। 400 থেকে 499 20টি শূন্য থাকে, 500 থেকে 599 20টি শূন্য থাকে, 600 থেকে 699 20টি শূন্য থাকে, 700 থেকে 799 20টি শূন্য থাকে, 800 থেকে 899 একই, 900 থেকে 999 একই। এছাড়াও আমাদের আর একটা বিষয় শিখতে হবে। এই 200 থেকে 299 যেমন শিখলাম, তেমন এইখানে আর একটা জিনিস মনে রাখতে হবে। 201 থেকে 300 20টি থাকে, 101 থেকে 200 20টি থাকে, 201 থেকে 300 20টি থাকে, 301 থেকে 400 20টি শূন্য থাকে, 401 থেকে 500 20টি শূন্য থাকে, 901 থেকে 1000 এই জায়গাটা শুধু পাল্টে যায়। দেখো 801 থেকে 900 20টি শূন্য থাকে, আর 901 থেকে 1000 এই ক্ষেত্রে পাল্টে যায়। কি পাল্টে যায়? 901 থেকে 1000, এখানে দেখো একটা শূন্য বেশি, 801 থেকে 900, এখানে দুটো, তাই এখানে 20টি বলেছি আমি। আর এখানে দুটো পর্যন্ত 20টি, এখানে একের জন্য 21টি হয়ে যায়। এটা একটা ব্যতিক্রম। এইবার আমরা এই জায়গা দুটোর উপর বেস করে অনেক ধরনের সমস্যা পরীক্ষায় পেতে পারি। আর সেই ধরনের সমস্যা যদি তোমার পরীক্ষায় আসে আর পরীক্ষার হলে তুমি যদি সেটা পারো, ভালো লাগবে, নম্বর পাবে, পরীক্ষায় চান্স পাবে। চলে আসো, কি বলছে? 200 থেকে 300 পর্যন্ত কতগুলি শূন্য আছে? তাহলে 200 থেকে 299 20টি, আর 300-তে গিয়ে আরো দুটো, তাহলে 20 আর 2 22টি শূন্য আছে। এবার বলো 200 থেকে 400 পর্যন্ত কতগুলি শূন্য আছে? তাহলে কি বলবো যে 200 থেকে 300 22টি, তাহলে 200 থেকে 400 22-এর দ্বিগুণ 44টি হয়ে গেল। কি ভুল করে ফেলেছো তুমি? ভুল না, তুমি করনি, আমি করেছি। তুমি সঠিকটা করবে। দেখে নাও, 200 থেকে 300 20টি আছে, তাহলে 200 থেকে 22টি আছে, আর 200 থেকে 299 20টি, 300 থেকে 399 20টি, তাহলে 20 আর 20 40টা হলো। 400-তে দুটো আছে, 42টি। আবার বলা হলো 200 থেকে 500 পর্যন্ত, 200 থেকে 299 20টি, 300 থেকে 399 20টি, 400 থেকে 499 20টি, 500-তে দুটো, তাহলে কত হলো? 20 40 60 62টি হলো। এইভাবে তোমাকে বলা হলো 100 থেকে 700 পর্যন্ত কতগুলি শূন্য আছে, বা 800 থেকে 1000 পর্যন্ত কতগুলি শূন্য আছে। এইভাবে যে কোনো রেঞ্জ তোমার কাছে তুলে দিক না কেন, তুমি শুধু মনে রাখবে 100 থেকে 199 20টি শূন্য, অথবা 101 থেকে 200 পর্যন্ত 20টি শূন্য। তাহলে তুমি এই ধরনের সমস্যা পরীক্ষায় যাই আসুক না কেন, সবকটা তুমি সঠিক উত্তর করতে পারবে। আমাদের নিশ্চিত নবোদয় বইয়ে 29 থেকে 33 দাগ পর্যন্ত যে কটা সমস্যা আছে, সমস্যাগুলোকে এক্ষুনি করে ফেলো, দেখো সবকটা পারবে। আর পারলে তুমি নিজেও একটা তৈরি করে নাও, তাহলে তো তুমি আরো বেশি এক্সপার্ট হয়ে যাবে। ওই একই রকমের 34 দাগে একই রকমের, দেখো একটু আলাদা, 60 থেকে 77 পর্যন্ত কতগুলি ছয় আছে। তো ছয় বলাতে আমার ক্ষেত্রে একটা সহজ বিষয় চলে আসলো, সেটা কি? 6-এর দশকে 6 কটা আছে, 5-এর দশকে 5 কটা আছে, 4-এর দশকে 4 কটা আছে, 3-এর দশকে 3 কটা আছে, 2-এর দশকে 2 কটা আছে। একই উত্তর, একই একই একই। কি 11টি? বিশ্বাস হচ্ছে না? গোনো। 60-এ একটা 6, 61, 62, 63, 64, 65, 66-তে দুটো 6, 67, 68, 69, 11টি হয়। তাহলে
60 থেকে 77, তাহলে 6-এর দশকে 11টি আছে, তারপরে 70, 71, 72, 73, 74, 75, 76, এখানে একটা 6 আছে, তাহলে 11 আর 1 12টি 6 আছে। এই যে শর্ট ট্রিকটা যদি তোমার জানা থাকে, তাহলে এবার তুমি সহজেই অঙ্ক করতে পারবে। বলা হলো যে 40 থেকে 62 পর্যন্ত কতগুলি 4 আছে? 4-এর দশকে 11টি আছে, 4-এর দশকে 11টি 4 আছে। এবার 54-তে একটা আছে, 64-তে আর একটা আছে, 64-তে বলেনি, 62 বলেছে, তাহলে এ কটা। যদি বলতো যে 65 পর্যন্ত, তাহলে আর একটা ধরে নিতাম। এরপরে আরেকটা টাইপের সমস্যা আমি তোমাদেরকে বলি, যেটা পরীক্ষায় আসে। সেটা কি? সেটা হচ্ছে যে 60 থেকে 77 পর্যন্ত কতগুলি 7 আছে, যদি প্রশ্ন হতো তাহলে কি করতাম? অথবা কতগুলি 2 আছে, তাহলে কি করতাম? আগে চলে আসে 2-এরটা, তাহলে 62-তে একটা 2, 72-এ একটা 2, দুটো 2 আছে। এবার যদি বলে 7 কটা আছে, 67-তে একটা আছে, আর নেই। 70-এ একটা আছে, বেশ। 71-এ, 72-এ, 73, 74, 75, 76, 77, তাহলে 8 আর 1 9টা। কিন্তু না, 77-এ দুটো আছে, 10টা। তাহলে এই জায়গাগুলোতে তুমি যদি সতর্ক থাকো, তাহলে তোমার ভুল কোনোদিন হবে না, তুমি সঠিক উত্তরটি করে আসবে পরীক্ষা। এর পরের অঙ্কটা 35 দাগে তো একদম সহজ। যুগ্ম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, অযুগ্ম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে প্রশ্ন যদি হয় অযুগ্ম সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য, তুমি বলবে না। যদি বলে যুগ্ম সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য, তুমি বলবে হ্যাঁ। যদি বলা হয় 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলিকে কি বলা হয়, তুমি বলবে যুগ্ম বা জোড় সংখ্যা। আর যদি বলা হয় 2 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যাগুলোকে কোন ধরনের সংখ্যা বলা হয়, তুমি বলবে অযুগ্ম বা বিজোড় সংখ্যা। এর পরবর্তীতে যেটা আছে 36 দাগ, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সমস্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? পরস্পর মানে তো পাশাপাশি, এটা আমরা জানি। ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবে, মজা পাবে, মজা। কি? পরস্পর মানে তো পাশাপাশি, পর 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 পর। তাহলে পরপর দুটো মৌলিক সংখ্যা কোথায় থাকে? আমরা আগের ক্লাসেই জানতে পেরেছি যে পাশাপাশি দুটো মৌলিক সংখ্যা 2 আর 3। তাহলে কি পরস্পর মৌলিক সংখ্যা মানে পাশাপাশি দুটি মৌলিক সংখ্যা? তাহলে সেটা তো 2 আর 3। তাহলে সংজ্ঞা তৈরি করব আমরা আজকে, যুগান্তর তৈরি করব আমরা, বিপ্লব, নতুন কিছু আবিষ্কার। কি? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? 2 আর 3-কে পরস্পর মৌলিক সংখ্যা বলে, এছাড়া আর পাশাপাশি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা নেই। কিন্তু এই ধরনের আবিষ্কার কেউ মেনে নেয় না, কারণ পরস্পর মৌলিক সংখ্যা বলতে আমরা অন্য জিনিসকে বুঝি। দেখো, পাশাপাশি দুটো মৌলিক সংখ্যা 2 আর 3, এটা ঠিক আছে, কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা সেটা কি তাহলে এরকম হবে যে মনে করো 11 আর 13, অথবা 13-র পরে 17? এই যে এর পরবর্তী ঠিক মৌলিক সংখ্যা যেটা, সেইটাকেই কি বোঝায় পরস্পর মৌলিক সংখ্যা? না, সেটাও হতে পারে, অন্যটাও হতে পারে। যেমন মনে করো 8 আর 9, এই একটা সংখ্যা। আবার বলা হলো 8 আর 99, এই দুটো সংখ্যা। আবার বলা হলো যে 16 আর 2005, এই যে দুটো সংখ্যা। দুটো সংখ্যার ক্ষেত্রে তারা কি পরস্পর মৌলিক কিনা, এইটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এর সংজ্ঞাটা জানতে হবে, এবং জানতে হবে দুটো সংখ্যা পরস্পর মৌলিক হচ্ছে কিনা সেটা টেস্ট করে নেওয়া। পরস্পর মৌলিক সংখ্যা হলো দুটি সংখ্যা। কি আছে? দুটি সংখ্যা, সংখ্যার আছে, র আছে। তাহলে দুটি সংখ্যার মাঝে এক বাদে আর কোনো সাধারণ উৎপাদক না থাকলে উহাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। সাধারণ উৎপাদক মানে যে একটা সংখ্যা যা দিয়ে ওই দুটো সংখ্যাকেই ভাগ করা যায় তাকে বলে সাধারণ উৎপাদক বা গুণনীয়ক। তাহলে এমন দুটো সংখ্যা যাদের মধ্যে 1 দিয়ে ভাগ করা যায়, এছাড়া আর কোনো সংখ্যা নেই যে দুটোকেই ভাগ করা যায়, সেই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। একটু কঠিন বলে মনে হচ্ছে, এখনো ক্লিয়ার হলো না। তাহলে দুটো সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক থাকে, মনে করো 25 আর 30, এর মধ্যে সাধারণ উৎপাদক কি 1, ভাগ করা যায়।
একে 5 দিয়ে ভাগ করা যায়, একেও 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1 আর 5, 1 হচ্ছে এর উৎপাদক, 1 হচ্ছে এর উৎপাদক, 5 হচ্ছে এর উৎপাদক, 5 হচ্ছে এর উৎপাদক। তাহলে এই দুটো কি হচ্ছে, এরও এরও দুজনেরই উৎপাদক, তাই বলা হয় সাধারণ, অর্থাৎ কমন। ইংরেজিতে বললে সহজ হয়, কমন, কমন, কমন ফ্যাক্টর, উৎপাদক। এবার দেখো, এই যে দুটো সংখ্যা পেলাম, এদের মাঝে এক তো সাধারণ উৎপাদক আছেই, এক ছাড়া আরো একটা সাধারণ উৎপাদক রয়ে গেছে, তাহলে কি ওই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা যাবে? যাবে না। এবার আমরা দেখব যে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে তাকে কোন ক্যাটাগরির সংখ্যা হতে হয়। দেখে নাও, 5 এবং 7, 5-এর ক্ষেত্রে কি হচ্ছে, দুটো উৎপাদক আছে 1 আর 5, আর 7-এর ক্ষেত্রে দুটো উৎপাদক আছে 1 আর 7। তাহলে সাধারণ হলো কোনটা, 1। 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক নেই। তাহলে এই 5 এবং 7 এরা পরস্পর মৌলিক সংখ্যা হলো। আবার পরে আসবো এখানে, 8 এবং 11, 8-এর কি হচ্ছে সাধারণ উৎপাদকগুলো কি কি, 1, 2, 4, 8। 11-র কি, 1 আর 11। দেখো এই যে কমন কি পেলাম, 1 পেলাম। তাহলে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক এই দুটো সংখ্যার মধ্যে আমরা পাচ্ছি না, তাই এরাও কি পরস্পর মৌলিক সংখ্যা। এই দুটোর মতো এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা। এবার চলে আসবো 9-এ। 9-এর উৎপাদকগুলো কি কি, 1, 3, 9। 16-র কি কি হচ্ছে, 1, 4, 16, 8, আরো আছে 2। এবার দেখো সাধারণ কোনটা হলো, 1, 1, এছাড়া আর কোনোটাই পাচ্ছি না। তাহলে 9 এবং 16 এদের মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক খুঁজে পাচ্ছি না। তাহলে এই দুটোও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। এবার ক্যাটাগরিতে চলে আসো। দেখো 5 এবং 7 দুটোই মৌলিক সংখ্যা এবং এরা পরস্পর মৌলিক সংখ্যা। এবার প্রশ্ন অনেকেই করো যে স্যার, পরস্পর মৌলিক সংখ্যা যদি হয় দুটো সংখ্যা, তারা কি দুটোই মৌলিক? হ্যাঁ, দুটোই মৌলিক সব সময়। দেখা যাক, 8 এবং 11, 8 হচ্ছে যৌগিক, 11 হচ্ছে মৌলিক। না, তাহলে সবসময় দুটোই মৌলিক হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যৌগিক আর মৌলিক মিলিয়েও পরস্পর মৌলিক পাওয়া যায়। তাহলে স্যার, পরস্পর মৌলিক হতে গেলে দুটোই মৌলিক হতে হবে, আর তা নাহলে একটা মৌলিক একটা যৌগিক হতে হবে। দুটো যৌগিক সংখ্যা তো আর পরস্পর মৌলিক সংখ্যা হয় না। হয় না, কে বলেছে? যৌগিক, যৌগিক কেন? এর 3টে উৎপাদক, এর 1টা 2টো 3টে 4টে 5টা উৎপাদক। তাহলে কি হচ্ছে, এই দুটো যৌগিক সংখ্যা, এরা আবার পরস্পর মৌলিক। অর্থাৎ পরস্পর মৌলিক এই কথাটা দিয়ে মৌলিকের সাথে কোনো সম্পর্ক নেই। দুটো সংখ্যাই মৌলিক হতে পারে, একটা সংখ্যা যৌগিক একটা সংখ্যা মৌলিক হতে পারে, দুটোই যৌগিক হতে পারে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে দুটো সংখ্যার ক্ষেত্রে বিচার করতে হয় যাদের মধ্যে এক হচ্ছে সাধারণ উৎপাদক, এছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। তারা দুটোই মৌলিক হতে পারে, দুটোই যৌগিক হতে পারে, একটা মৌলিক একটা যৌগিক হতে পারে। ক্লিয়ার হলো? একসাথে দেখে নেব, 37, 38, 39, 40। 37 দাগে বলছে যে 2 অঙ্কের যে সংখ্যাগুলি আছে যাদের অঙ্কগুলোকে যোগ করলে 3 হয়, সেটা হচ্ছে 12, 1 আর 2, 3, যোগ করলে 3 হবে। 21, 2 আর 1, 3, 30, 3 আর 0, 3। তাহলে এই যে সংখ্যা কটা পেলাম, এরা 2 অঙ্কের সেই সংখ্যাগুলি যাদের অঙ্কগুলোকে যোগ করলে যোগফল 3 হয়। এইরকম ভাবে 3 অঙ্কের সংখ্যা যদি বের করতে বলে, তাহলে আমাদের খুঁজে খুঁজে দেখতে হবে 300, 3, 0, 0 সমান সমান 3 হচ্ছে, 2, 1, 0, তাহলে 2 আর 1, 3 হচ্ছে, 2, 0, 1, 2 আর 1, 3 হচ্ছে, 1, 2, 0, এখানেও 3 হচ্ছে, 1, 0, 2, এখানেও 3 হচ্ছে। চলে যাব 39 দাগে। কি বলেছে 39 দাগে? বলছে কোন সংখ্যার সাথে 0 গুণ করলে কি হয়। তাহলে 5-এর সাথে 0 গুণ করলে 0 হয়, 6-এর সাথে 0 গুণ করলে 0 হয়। চলে যাব 40 দাগে, যে কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হয়, সেক্ষেত্রেও কি 0 হবে না কি হবে? এই জায়গাটা আমাদের একটু বুঝে নিতে হবে। এই দুটো অঙ্কের ক্ষেত্রে, এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে, ভালো করে বুঝে নাও। কি
বলা হলো 5কে 0 দিয়ে গুণ করো। 5 জন আছে, তাদেরকে 0টা করে আম দাও। মোট কয়টা আম দিতে হবে আমি গুনে গুনে বলবো। 0 মানে কিছু না। এখন আমরা শূন্যের ধারণা পাইনি। 0 মানে কি? কিছু না। এই 0, এই যে আমার হাতে 0টা আম আছে। একজন, এই যে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এই 0টা আম দিয়ে দিলাম, 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 ওই 0টা আম দিয়ে দিলাম। তাহলে এদের মোট আম কতগুলো হয়েছে গুনে দেখো তো। 0টা হয়েছে। অর্থাৎ 5 জনকে আমি 0টা করে আম যদি দিই, অর্থাৎ একটা করেও আম যদি না দিই, তাহলে কটা আম দেওয়া হবে? একটাও দেওয়া হবে না, তাই 0টা হলো। তাহলে কোন সংখ্যার সাথে 0 গুণ করার অর্থ হচ্ছে 0। ভাগের ক্ষেত্রেও তো তাই হবে, একই, আর কোনো ব্যাপার না। এখানেও 0, এখানেও 0। একটু বুঝে নেই। 5টা আম আছে, 0টা করে আম আমি এক একজনকে দেব। কটা দিতে পারবো? এই যে 0 দিয়ে 5কে ভাগ করলাম। তাহলে আমার কাছে আম আছে কটা? 5টা। দেখো, এই একটা, এই দুটো, এই 3টে, এই 4টে, এই 5টা আম আছে আমার ঝুড়ির মধ্যে। এই ঝুড়ির মধ্যে 5টা আম আছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। কজনকে দেওয়া যাবে? কটা করে? 0টা করে। ভাগ করার অর্থ তো এটা। 0টা করে আম দেব, 5টা আম রয়েছে, কত জনকে দিতে পারবো? এখানে উত্তর হচ্ছে কত জনকে আমি দিতে পারবো। নাও, এখান থেকে 0টা নাও, ওই নাও, তুমি নাও, এই নাও, তুমি নাও। কটা থাকছে? 5টাই থাকছে। আবার নিলাম 0টা, তুমি নাও। কটা আছে? 5টাই আছে। আবার নিলাম। ওই দূরে তুমি নাও। আবার নিলাম। ওই দূরে তুমি নাও। আবার নিলাম। ওই দূরে ওই নাও। কটা আছে? এখনো 5টা আছে। নাও, 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 নাও। কতবার নিতে পারবে? 10 বার, 20 বার, 30 বার, 40 বার? যতদিন খুশি সারা জীবন ধরে নিতে থাকো। 0টা করে নিলে একটাও কমবে না। তাহলে এখানে কি হবে? কতজনকে দিতে পারবো? অসংখ্য। অসংখ্য বার নেওয়া যাবে, অর্থাৎ অসংখ্য জনকে আমি দিতে পারবো। তাহলে এক্ষেত্রে 0 যদি বলো তাহলে ভুল হয়ে যাবে। একে অসংখ্য বলা হয়, বাংলায় বললে হয় অসংখ্য। আর গাণিতিক চিহ্নে বলা হয় ইনফিনিটি। অসংখ্য, অসীম বার নেওয়া যেতে পারে। তাহলে আমরা আজকে ক্লাসে 26 থেকে 40 দাগের অঙ্কগুলোকে ভালো করে বুঝে নিলাম। বুঝতে কি পেরেছো? যদি বুঝতে পারো কমেন্ট করো। কি কি বুঝতে পেরেছো গুছিয়ে লেখো। পরবর্তী ক্লাসে আমরা 41 দাগ থেকে অঙ্ক শুরু করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো।